সকলকে স্বাগতম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রহের দৃষ্টি নিয়ে। দৃষ্টি কথন। গ্রহগণ সাধারণত দৃষ্টিপাত করে থাকেন, কোথায় কীরকম দৃষ্টিপাত করেন, কতটা দৃষ্টিপাত করেন, এটা একটা ভাইটাল বিষয়। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা শিক্ষার্থী তারা অবশ্যই এগুলোকে নোট করে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে, অনেক কিছু জানতে পারবেন। এই দৃষ্টিকথন, এই দৃষ্টিকথন কি? সাধারণত একটা বেসিক রুল আছে এই দৃষ্টির হিসেবে। এখানে পরাশর মুনির সঙ্গে বর্তমানকালের এবং পূর্বেও কিছু জ্যোতিষীর মতানৈক্য আছে। তিনি যেটা মানতেন না, বর্তমানকালে দেখা যায় সেই জ্যোতিষীরা সেইগুলোকে মানছেন এবং সেগুলো ধরে ক্যালকুলেশন করছেন। তা আমরা দুটোই দেখব। পরাশর মুনি যেটা মানেননি সেটা ধরেও আমরা যেমন দেখব, এক্সপেরিমেন্ট করব, তেমনি যেটা মেনেছেন বর্তমান জ্যোতিষীরা মানছেন সেটা ধরেও আমরা ক্যালকুলেশন করব, এক্সপেরিমেন্ট করব। এবং তাতে আমার পক্ষে, যেটা শিক্ষার্থীদের বলছি, তাদের পক্ষে যেটা শ্যুট করবে, যার যার ক্ষেত্রে যেটা শ্যুট করবে, যেটা ভালো বুঝতে পারবে, তারা সেটা অ্যাপ্লাই করবে। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আমরা এই গ্রহদের দৃষ্টি সম্বন্ধে দেখব। প্রথমত পরাশর মুনি একটা শ্লোকে বুঝিয়েছেন কিভাবে এই দৃষ্টি গণনা করা হয়। তিনি বলেছেন, তৃতীয় দশমে চৈব পাদ দৃষ্টি রুদাহৃতা অর্ধদৃষ্টিশ্চ নবমে পঞ্চমে পরিকীর্তিতা চতুর্থে চাষ্টমে চৈব পাদো না পরিকীর্তিতা সপ্তমে পরিপূর্ণা চ ফলমেবং প্রকল্পয়েত। এখন এর যে ক্লাসিফিকেশন, এটার অর্থটা কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে প্রথমত গ্রহগণ যে রাশিতে অবস্থান করেন সেই রাশি থেকে তৃতীয় এবং দশম রাশিতে একপাত দৃষ্টি প্রদান করে, অর্থাৎ 15 কলা প্রদান করে। পূর্ণ দৃষ্টি হচ্ছে 60 কলা। তাই বলছে যে রাশিতে অবস্থান করে গ্রহগণ সেখান থেকে তৃতীয়তে তিনি সেই গ্রহ এবং তৃতীয় এবং দশম রাশিতে, যদি মেষ রাশি থেকে গণনা করি, ধরি আমরা চন্দ্র মেষ রাশিতে আছে। এখন মেষ রাশি থেকে তৃতীয় স্থান হচ্ছে মেষ, বৃষ, মিথুন। এই মিথুনে সেই চন্দ্র একপাত দৃষ্টি দেবে। আর কোথায় দেবে? দশম রাশিতে একপাত দেবে। এবার মেষ রাশি থেকে দশম হচ্ছে কোথায়? না মকর হবে। এই মকরেও সে একপাত দৃষ্টি দেবে যদি মেষে চন্দ্র থেকে থাকে। যদি থাকে এইভাবে গণনা করতে হয়। 15 কলা দৃষ্টি প্রদান করে। তারপরে দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে কি, গ্রহগণ যে রাশিতে অবস্থান করে সেই রাশি থেকে পঞ্চম এবং নবম রাশিতে, যে রাশিতে অবস্থান করে সেখান থেকে গণনা করে পঞ্চম এবং নবম রাশিতে 30 কলা অর্থাৎ দ্বিপাত দৃষ্টি প্রদান করে, অর্ধদৃষ্টি প্রদান করে। দ্বিপাত মানে যে অর্ধদৃষ্টি প্রদান করে থাকে। তৃতীয় নম্বর রুল কি, নিয়ম কি, গ্রহগণ যে রাশিতে অবস্থান করে সেই রাশি থেকে চতুর্থ এবং অষ্টম রাশিতে ত্রিপাদ হচ্ছে 45 কলা ত্রিপাদ দৃষ্টি প্রদান করে থাকেন। 4 নম্বর নিয়ম কি হচ্ছে, গ্রহগণ যে রাশিতে অবস্থান করেন সেই রাশি থেকে সপ্তম রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করেন, অর্থাৎ 60 কলা দৃষ্টি
প্রদান করেন। এটা হচ্ছে বেসিক রুল। এখন যেগুলো মেজর গ্রহ আছে, কতগুলো মেজর গ্রহ আছে, সেই মেজর গ্রহগুলোর দৃষ্টিগুলো আমরা নোট করে নেব, তারা কিভাবে দৃষ্টি প্রদান করে। এটা হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম, কিন্তু মেজর গ্রহর ক্ষেত্রে কিছু কিছু অন্যরকম হয়ে থাকে। যেমন শনি একটা মেজর গ্রহ। এই শনি জন্মকুণ্ডলিতে যে রাশিতে অবস্থান করবে, সেই রাশি থেকে সে কোথায় কোথায় দৃষ্টি দেয়, তৃতীয়তে এবং দশমে, তৃতীয় রাশিতে এবং দশম রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করে থাকে। এটা মনে রাখতে হবে, শনি যে রাশিতে অবস্থান করেন সেই রাশি থেকে তৃতীয় এবং দশম রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করে থাকেন। বৃহস্পতি একটা মেজর গ্রহ। বৃহস্পতিও যে রাশিতে অবস্থান করেন সেই রাশি থেকে পঞ্চমে এবং নবমে পূর্ণ দৃষ্টি প্রদান করে থাকেন। পূর্ণ দৃষ্টি মানে হচ্ছে 60 কলা। এই 60 কলা দৃষ্টি তিনি প্রদান করে থাকেন। এই বৃহস্পতি কিন্তু সপ্তম দৃষ্টি প্রদান করে থাকেন। এক পরাশর মুনি তিনি মানেন না এই সপ্তমে বৃহস্পতির দৃষ্টি, এটাকে তিনি মানেন না। কিন্তু অন্যান্য যে সমস্ত জ্যোতির্বিদ আছে, জ্যোতিষশাস্ত্রকার আছে, জ্যোতিষশাস্ত্রকারগণ কিন্তু এই সপ্তমে বৃহস্পতির পূর্ণ দৃষ্টিকে মান্য করেন। তা আমরাও এটাকে মান্য করে মাঝে মাঝে দেখব যেটা কতটা ফলপ্রসূ হয়। এরপরে আমরা আসবো মঙ্গল একটি মেজর গ্রহ। সে 45 দিন এক একটা ঘরে থাকে, সেই কারণে সেও একটা মেজর গ্রহ, মধ্যম প্রকারের মেজর গ্রহ। এখন মঙ্গল এই জাতকুণ্ডলিতে, আমাদের জন্মকুণ্ডলিতে যে রাশিতে অবস্থান করে থাকবেন, জন্ম ছকে যে রাশিতে অবস্থান করেন সেই রাশি থেকে তিনি চতুর্থ এবং অষ্টম রাশিতে পূর্ণ দৃষ্টি প্রদান করে থাকেন। মাথায় রাখতে হবে, চতুর্থ এবং অষ্টম রাশিতে পূর্ণ দৃষ্টি দিয়ে থাকেন। এরপরে আমরা দেখব রাহুর পূর্ণ দৃষ্টি কোথায় কোথায় পড়ে। রাহুর পূর্ণ দৃষ্টি মানেই হচ্ছে 60 কলা। তা রাহুর দৃষ্টিটা আমরা একটু ইলাবোরেটলি দেখব, কেন এটা একটা মেজর গ্রহ এবং এই গ্রহটা অনেক কিছু পাল্টে দেয়, অনেক কিছু করতে পারে। সেই জন্য রাহুর দৃষ্টিটা আমরা ভালো করে দেখব। তো রাহুর দৃষ্টিটা পূর্ণ দৃষ্টি পড়ে যে স্থানে অবস্থান করে সেখান থেকে পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ রাশিতে এই রাহুর পূর্ণ দৃষ্টি পড়ে। পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশ, এটা মাথায় রাখতে হবে যে রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু এইসব জায়গায় পড়ে। আর রাহুর ত্রিপাদ দৃষ্টি মানে 45 কলা। 45 কলা কোথায় কোথায় পড়ে? রাহু যে রাশিতে অবস্থান করেন সেই রাশি থেকে দ্বিতীয় এবং দশমেও কিন্তু ত্রিপাদ দৃষ্টি পড়ে। ত্রিপাদ মানে হচ্ছে 45 কলা। আর রাহুর অর্ধ দৃষ্টি কোথায় কোথায় পড়ে? রাহুর অর্ধ দৃষ্টি পড়ে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম রাশিতে অর্ধ দৃষ্টি পড়ে থাকে। এই হচ্ছে রাহুর দৃষ্টি। এর কেতুর কোনো দৃষ্টি নেই। এখন আমরা সাধারণত দৃষ্টি গণনা করে থাকি যে রাহুগুলো, যে গ্রহগুলো যে স্থানে অবস্থান করেন, যে রাশিতে অবস্থান করেন সেখান থেকে বামাবর্তে বাম দিক থেকে এইভাবে বামাবর্তে আমরা গণনা করে থাকি। কিন্তু রাহুর ক্ষেত্রে কি হবে? রাহু এবং কেতুর গতি যেহেতু দক্ষিণাবর্ত ধরে সেই জন্য আমরা এইভাবে গণনা করে থাকি, তার চলনটাও এরকম হয়ে থাকে। আর অন্যান্য রাশির বেলায় বামাবর্তভাবে তারা ঘুরে থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখব দৃষ্টি গণনার নিয়ম হলো এইভাবে। এখন সাধারণ একটা নিয়ম আছে।
সেই নিয়মটা আমরা দেখব। এখানে আমরা এখন আলোচনা করব যে বৃহস্পতি গ্রহের উপরে এবং মঙ্গল গ্রহের উপরে এবং চন্দ্র গ্রহের উপরে কোন কোন দৃষ্টি দিলে কোন কোন গ্রহ দৃষ্টি দিলে কি ফললাভ করা যায়। প্রথমে আমরা দেখব যে রবি গ্রহের উপরে যদি শুভ গ্রহ দৃষ্টি দেয়, রবি গ্রহের উপরে যদি কোনো শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শুক্র, যদি এই রবির উপরে কোনো শুভ গ্রহ দৃষ্টিপাত করে, যে কোনো জাতকের যদি কোনো জাতকের জন্মছকে দেখা যায় যে রবির উপর শুভ বৃহস্পতি বা শুভ শুক্রের দৃষ্টিপাত ঘটেছে, তবে দেখা যায় সেই জাতক রাজসেবা মানে সরকারি কর্মে লিপ্ত থাকেন, সরকারি কর্মচারী হয়ে থাকেন, রাজসেবা করে থাকেন। আর কি করেন? এবং তিনি প্রচুর অর্থ লাভ করতে সক্ষম হন যদি রবির উপর এই শুভ গ্রহের, যে কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে থাকে। রবির প্রতি যদি শত্রু গ্রহ দৃষ্টিপাত করে, তাহলে কি হয়? তাহলে সেই জাতক দুঃখ পায়, সে কলহ করে এবং পেটের রোগে ভোগে, চোখের রোগে ভোগে এবং নানা প্রকার অশুভ ফল সে লাভ করে যদি রবির উপর অশুভ গ্রহের দৃষ্টিপাত ঘটে। রবির প্রতি যদি তার মিত্র গ্রহ, আমি শত্রু গ্রহ, মিত্র গ্রহ একটা চার্ট আপনাদের করে দিয়েছি, দেখে নেবেন। এখন যদি রবির প্রতি এই মিত্র গ্রহের দৃষ্টিপাত হয়, তাহলে যে গ্রহ যে অবস্থানে থাকেন সেই অনুযায়ী সে ফল লাভ করে, ভয় লাভ করে এবং বন্ধু লাভ করে। পাপ গ্রহ যদি দৃষ্টিপাত করে রবির উপরে, তাহলে সেই জাতক নানাবিধ রোগে ভুগে থাকে। এখন চন্দ্রের উপরে বিভিন্ন গ্রহের দৃষ্টিফল কী হবে? যদি চন্দ্র গ্রহের উপরে পাপ গ্রহ দৃষ্ট হয়, তাহলে সেই জাতক বা জাতিকার অর্থহানি হয়, শিরোরোগ হয়, মাথা ব্যথার রোগ হয়, চক্ষু রোগ হয়, এইসব অশুভ ফল লাভ হয়। চন্দ্র শত্রু গ্রহ যদি দৃষ্ট হয়, তাহলে তার কি হয়? পাপ কর্মানুষ্ঠান করে সে, আর তার ধনহানি হয়, আর অযথা গমনাগমন হয়ে থাকে, যেখানে দরকার নেই সেখানেও সে যায় এবং এইরকম নানাবিধ অশুভ ফল লাভ করে থাকি। শুভ গ্রহ কর্তৃক যদি দৃষ্ট হয়, তাহলে সে আরোগ্য লাভ করে, ধনলাভ করে, বন্ধু লাভ করে। চন্দ্রের প্রতি যদি শুভ গ্রহ দৃষ্টি দিয়ে থাকে। যদি মিত্র গ্রহ চন্দ্র যদি মিত্র গ্রহ কর্তৃক দৃষ্ট হয়ে থাকে, তাহলে সে জয় পায়, যে কোনো ক্ষেত্রে সে জয় পায়, সংগ্রামে জয় পায়, পরীক্ষা ক্ষেত্র তার জয় হয়, সাফল্য লাভ হয়, তার ভূমি লাভ হয়, এই ধরনের নানাবিধ শুভ ফল লাভ হয়ে থাকে। মঙ্গল, এখন আমরা দেখব মঙ্গল যদি পাপ বা অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে সে ভূমি, ধনের উপরে, সম্পদের উপরে সে ক্ষতি করে বসে, তার ক্ষতি লাভ হয়। যদি মঙ্গল এই শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয়, শত্রু গ্রহ যে আছে মঙ্গলের, তার দ্বারা দৃষ্ট হলে সে তার বন্ধন হয়। বন্ধন মানে হচ্ছে কারাবাস বা জেল, হাজত, এগুলোকে বলে বন্ধন। সে বন্ধন হতে পারে, সে রোগে কষ্ট পাবে এবং সে দূরে বা প্রবাসে বসবাস করবে, তার জায়গা থেকে সে দূরে অথবা প্রবাসে বসবাস করবে। যদি এই মঙ্গল শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে সে যে কোনো বিষয়ে সাফল্য লাভ করবে আর আধিপত্য লাভ করবে। সে দেশে হোক বা যেখানেই থাকবে, সে আধিপত্য লাভ করবে। আর কি করবে? তার ভূমি লাভ হবে, বন্ধু লাভ হবে, নানা ধরনের সে শুভ ফল লাভ করতে পারবে যদি মঙ্গল শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে।
যদি মঙ্গল মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে তার ধনলাভ হয়, ধনবৃদ্ধি হয়, সাফল্য লাভ হয়, এইগুলো ঘটে। এই বিষয়ে কোনো সন্দেহ করা উচিত নয়, সন্দেহ থাকেও না, এই ফলই পাওয়া যায়। এখন বুধের প্রতি যদি বুধ যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে তাহলে সে লেখাবিদ্যায়, সাহিত্যে, লেখাবিদ্যা মানে হচ্ছে সাহিত্য, কবিত্ব, এইসব বিদ্যায় সে পারদর্শিতা লাভ করে থাকে, তার বিদ্যা লাভ হয় এবং সে দক্ষতাও লাভ করে থাকে। শুভ গ্রহ যদি মিত্র গ্রহ কর্তৃক দৃষ্ট হয় এই বুধ গ্রহ, তাহলে সে ধনসম্পদ লাভ করে থাকে আর সে রত্ন লাভও করে থাকে, সে রত্ন লাভও করে থাকে। যদি বুধ গ্রহ শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে বুধ গ্রহ শত্রু গ্রহ দৃষ্ট হলে সে আমাশা রোগে ভোগে আর তার ভিতরে একটা দুষ্ট বুদ্ধির উদয় হয়, শুভ বুদ্ধি নয়, দুষ্ট বুদ্ধির উদয় হয়। সেই কারণে যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে যেসব জাতকের হবে সেই সব জাতকের দেহ নিয়ে যত্নশীল হওয়া দরকার। মানে যদি আমাশা রোগে বেশি কষ্ট পায় সেই কারণে তার দেহ নিয়ে বিশেষ যত্নশীল হওয়া দরকার। যদি পাপ গ্রহ বা অশুভ গ্রহ দ্বারা বুধ দৃষ্ট হয় তাহলে তার মহা বিষাদ হয়, তার আনন্দই থাকে না, জীবনে তার আনন্দ কিছু থাকে না, সে সব সময় দুঃখী হয়ে থাকে, বিষাদগ্রস্ত হয়ে থাকে, তার কুক্ষি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এবং শূল রোগ, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, এই ধরনের রোগ হয়ে থাকে। এখন আমরা দেখব বৃহস্পতির উপর যদি শুভ গ্রহ দৃষ্টি হয় বা অন্যান্য গ্রহ যদি দৃষ্টি দেয় তাহলে কী ফল লাভ হয়। বৃহস্পতি যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে তাহলে সে যে জাতকের থাকে সেই জাতক ধর্ম কার্যাদির অনুষ্ঠান করে থাকে, সে সুখ পায়, সাফল্য পায় এবং তার প্রচুর ধনাগম হয়ে থাকে। বৃহস্পতি যদি মিত্র গ্রহ কর্তৃক দৃষ্ট হয়ে থাকে তাহলে সেই জাতক স্ত্রী লাভ করে, ভূমি লাভ করে এবং নানা ধরনের শুভ ফল লাভ করে যদি মিত্র গ্রহ দ্বারা বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকে। বৃহস্পতি যদি শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে তাহলে কি হবে, সেই জাতক যেই জাতকের জন্মছকে আছে বৃহস্পতি শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট, সেই জাতক কলহপ্রবণ হয়ে থাকে, সে ব্রণরোগে ভোগে, এমনকি তার কুষ্ঠাদি জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকে, তার চর্মরোগ হয়, এগুলো বোঝায় যদি বৃহস্পতি শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয়। বৃহস্পতি যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে পরাজয় বা ব্যর্থতা তার আসে, ভূমি ক্ষেত্রাদি তার নাশ হয়ে থাকে, এই নানা ধরনের অশুভ ফল সে লাভ করে থাকে। এখন দেখব আমরা শুক্রের প্রতি অন্যান্য গ্রহদের দৃষ্টি। শুক্র গ্রহ যদি শুভ গ্রহ কর্তৃক দৃষ্ট হয় তাহলে সে স্ত্রী লাভ করে থাকে আর নারী জাতকের বেলায় সে পতি লাভ করে থাকে বা পুরুষ লাভ করে থাকে, তার ভূষণাদি লাভ হয়, তার ধন লাভ হয়, এই ধরনের শুভ ফল সে লাভ করে থাকে। শুক্র যদি মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে তাহলে সে পট্ট বস্ত্র মানে সিল্ক জাতীয় বস্ত্র সে লাভ করে থাকে এবং দেখা যায় সে দেশ অথবা গ্রামের উপর আধিপত্য লাভ করে, মানে সে নেতা হতে পারে। আধিপত্য লাভই মানে হচ্ছে নেতা মন্ত্রী এসব হতে পারে। শুক্র গ্রহ যদি পাপ বা অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকা ব্যর্থতা পায়, পরাজয় হয়, তার স্ত্রীহানি বা পতিহানি হয় এবং তার অর্থহানি হয়, এই ধরনের নানা প্রকার অশুভ ফল সে লাভ করে থাকে। শুক্র যদি শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে তাহলে যে সমস্ত জাতক জাতিকার থাকে তারা কষ্টসাধ্য রোগের কষ্ট পায়, তার মূত্রকৃচ্ছাদি রোগ হয়, মানে ডায়াবেটিস ইত্যাদি রোগ,
মূত্রজনিত রোগ তার হয়ে থাকে এবং সে কষ্ট লাভ পায়। এখন আমরা দেখব শনি গ্রহের প্রতি অপরাপর দৃষ্টিফল। যদি শনি একে পাপ গ্রহ, শনি পাপ গ্রহ, এই পাপ গ্রহ যদি পাপ গ্রহ বা অশুভ গ্রহ কর্তৃক দৃষ্ট হয়ে থাকে তাহলে সেই সব জাতক জাতিকার কুক্ষি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, তার বন্ধন ভয় থাকে এবং ক্ষয়জনিত কারণে ক্ষয় রোগ হতে পারে। টিবি, ক্ষয় রোগ মানে হচ্ছে টিবি হবার সম্ভাবনা থাকে। শনি যদি শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে তাহলে সেই জাতকের শত্রু দ্বারা কার্যহানি হয়ে থাকে, তার পরাজয় ঘটে, তার ব্যর্থতা হয় এবং নানা ধরনের রোগে সে ভুগে থাকে। শনি যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে সে নানা ধরনের শুভ ফল লাভ করে থাকে। শনি যদি মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে সেই জাতকের বা জাতিকার ঘরে বন্ধু সমাগম হয়ে থাকে। এই হলো গ্রহাদির দৃষ্টি পরিচয়। দৃষ্টি পরিচয় ভিডিওটা অনেকটা বড় হবে, মন দিয়ে দেখবে এবং নোট করবে। এখন আমরা দেখব লগ্নস্থানে বিভিন্ন গ্রহের দৃষ্টিফল। লগ্নস্থানে কোন কোন গ্রহ দৃষ্টি দিলে কি কি ফললাভ হয়। যদি লগ্নস্থানে বৃহস্পতি দৃষ্টিপাত করে তাহলে কোনো পাপ গ্রহই জাতকের অনিষ্ট করতে পারে না। যার লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, যদি তার জন্মছকে অন্যান্য পাপ গ্রহগণ থাকে, খারাপ অবস্থাও থাকে, তাহলে সেই জাতকের কোনো ক্ষতি সাধন হয় না, অনিষ্ট আচরণ করতে সমর্থ হয় না। এখানে একটা উদাহরণে বলা হয়েছে সর্পগণ যেমন গরুর দর্শনে নিস্তেজ হয়, তেমনি বৃহস্পতি এই লগ্নস্থানে দৃষ্টি দিলে সমস্ত গ্রহগণই নিস্তেজ হয়ে যায়, তারা আর সেই জাতকের কোনো ক্ষতি সাধন করতে পারে না। লগ্নস্থানে যদি রবির দৃষ্টি পড়ে তাহলে কি হয়, লগ্নস্থানে রবির দৃষ্টি পড়লে যে সমস্ত জাতক জাতিকার পড়ে তারা পাপী হয়, তারা কর্কশ হয়, তারা ভৃত্যসুলভ কাজ করে থাকে, তারা প্রবাসী হয়ে থাকে, তাদের দেহটা রুক্ষ হয়, তারা তস্কর হয় এবং চপল হয়ে থাকে যদি লগ্নস্থানে রবির দৃষ্টি পড়ে থাকে। যদি লগ্নস্থানে মঙ্গলের দৃষ্টি পড়ে তাহলে কি হয়, লগ্নে মঙ্গল যদি দৃষ্টিপাত করে যে সমস্ত জাতক জাতিকার থাকে তারা পাপী হবে, তারা শত্রুযুক্ত হবে, তারা পরোক্ষবাদী হবে, নেগেটিভিটি তার মধ্যে বেশি থাকবে, তারা রোগগ্রস্ত হবে এবং তারা আততায়ী কর্তৃক পরিবেষ্টিত থাকে, তার মানে যখন তখন তার ক্ষতি সাধন হতে পারে, এরকম একটা ব্যাপার থাকে যদি নাকি এই লগ্ন স্থানে মঙ্গল দৃষ্টিপাত করে থাকে। লগ্নে যদি চন্দ্রের দৃষ্টি থাকে, যদি চন্দ্র সাধারণত শুভ গ্রহ, চন্দ্র যদি লগ্নস্থানে দৃষ্টিপাত করে থাকে তাহলে যে সমস্ত জাতক জাতিকার থাকবে তারা ধীর হবে, দীর্ঘায়ু হবে, সুশীল হবে, পণ্ডিত হবে, বহু সন্তানযুক্ত হবে এবং তারা প্রিয় দর্শন হবে, দেখতে খুব সুন্দর হবে। লগ্নে যদি বুধের দৃষ্টি থাকে, লগ্নস্থানে যদি বুধ দৃষ্টিপাত করে থাকে যে সমস্ত জাতকের থাকবে তারা কাব্যশাস্ত্রমোদী হবে, মানে তারা ওগুলো ভালোবাসবে, ওগুলো পড়ে তারা আনন্দ পাবে, কাব্যশাস্ত্রমোদী। উপস্থিত বুদ্ধি সম্পন্ন হবে যদি লগ্নস্থানে বুধের দৃষ্টিপাত ঘটে থাকে, তারা বলশালী হবে, চতুর হবে এবং দেখা যায় তারা ভালো গণিতজ্ঞ হতে পারে, গণিত বিষয়ে ম্যাথমেটিক্স বিষয়ে তারা পাণ্ডিত্য লাভ করে থাকে। লগ্নে যদি শুক্রের দৃষ্টি থেকে থাকে তাহলে কি হয়, লগ্নে যদি শুক্রের দৃষ্টিপাত করে তাহলে জাতক যদি খুব বাজে অবস্থায় জন্মগ্রহণ করে থাকে, এখানে জ্যোতিষশাস্ত্রে বলেছে কি কুলটা, যারা নাকি কুল ত্যাগ করেছে সেই কুলটা ক্ষেত্রে সেখানেও যদি সে জন্মগ্রহণ করে থাকে তাহলেও সে কুলশ্রেষ্ঠ হয়ে থাকে এবং সে
শত্রু জয়ী হয়ে থাকে। এক কথায় যারা আমরা বলি গোবরে পদ্ম ফুল, সেরকম আর কি, মানে সে এতটাই ডেভেলপ করতে পারে, অকল্পনীয় ডেভেলপমেন্ট তার হয়। লগ্নে যদি শনির দৃষ্টি থাকে, এখন দেখা যায় লগ্নে রবি শনি মঙ্গল, হ্যাঁ, এই তিনটে গ্রহেরই যদি দৃষ্টি থাকে বা শনির দৃষ্টি থাকে, তাহলে সাধারণত সেই জাতক হয় কি খল হয়, খল প্রকৃতির হয়, দুষ্ট প্রকৃতির হয়, ধূর্ত প্রকৃতির হয়, এবং সে দাস কার্য করে থাকে, হ্যাঁ, মানে চাকরের বৃত্তি করে থাকে। সে নির্ধন হয়, মূর্খ হয়, কুরূপ হয়, মলিন হয়, আর কি হয়, সে বিধর্মী হয়ে থাকে, নিজের ধর্ম সে ত্যাগ করে থাকে। এখন আমরা দেখব আমাদের জন্মছকে দশম হচ্ছে আমাদের কর্মস্থান, একটা ভাইটাল স্থান। আমরা জন্মেছি কর্ম করার জন্য। এখন আমাদের কর্মটা কেমন হবে, এটা আমাদের যদি গ্রহগণ যদি শুভ গ্রহগণ দৃষ্টি দেয়, তাহলে আমরা শুভ কর্ম করব। অশুভ গ্রহ দৃষ্টি দিলে অশুভ কর্ম আমরা করতে বাধ্য হয়ে থাকি। এখন জন্মকালে এই লগ্নের দশম স্থান, এগুলো লগ্ন ধরেই বিচার করতে হবে। লগ্নের দশম স্থানে যদি রবির দৃষ্টি থাকে, লগ্নের দশম স্থানে যদি রবির দৃষ্টি থাকে, যে জাতকের থাকবে, জাতিকার থাকবে, তারা বীর ভাবাপন্ন হবে, তারা বীর হবে। জন্মকালীন লগ্নের দশম স্থানে যদি চন্দ্রের দৃষ্টি থাকে, তাহলে সেই জাতক জাতিকা সুচতুর হয়ে থাকে। লগ্নের দশম স্থানে যদি মঙ্গলের দৃষ্টি থাকে, তাহলে সে রাজা বা মন্ত্রীর প্রিয় হয়ে থাকে। লগ্নের দশম স্থানে যদি বুধের দৃষ্টি থাকে, যে জাতক জাতিকার থাকবে তারা অর্থশালী, মানে ধনবান হবে, তারা অর্থশালী হবে তারা। লগ্নের দশম স্থানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে সে ধন ধান্য রত্নাদি যুক্ত হবে, মানে সে প্রচুর ফ্লারিশ করবে, এস্টাবলিশড হবে, তার প্রচুর পয়সা কড়ি থাকবে, সব দিকেই সে বনে, আমরা যাকে বনেদি বলি, সেরকম ধরনের সে লোক হবে। জন্মকালীন যদি দশমে শুক্রের দৃষ্টি থাকে, তাহলে যে জাতক জাতিকা থাকবে তারা দেব দ্বিজে ভক্তি পরায়ণ হয়ে থাকে। লগ্নের দশম স্থানে যদি শনির দৃষ্টি থাকে, যে জাতক জাতিকার থাকবে তারা কুড়োভাষী হবে, ভালো করে কথা বলবে না, কুড়োভাষী হবে, কিন্তু তারা অর্থবান হবে। লগ্নের দশম স্থানে যদি রাহুর দৃষ্টি থাকে, তাহলে দেখা যায় সেই জাতক লৌহ ব্যবসায়ে ধনী হয়ে থাকে। এই হলো গ্রহদের অবস্থান ফল, যদি দশম স্থানে যে সমস্ত গ্রহদের দৃষ্টি থাকবে। এরপরে আমরা আলোচনা করব গ্রহরা একটা গ্রহ আর একটা গ্রহকে যদি দৃষ্টিপাত করে থাকে, সেটা কি ফল লাভ হয়। অবশ্যই এগুলো নোট করে নেবে। প্রথমে আমরা দেখব রবি যদি চন্দ্র গ্রহকে দৃষ্টি দেয়। জন্মকালে যদি রবি চন্দ্র গ্রহ কর্তৃক যদি দৃষ্ট হয়, জন্মকালে রবি চন্দ্র গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়ে থাকে, সেই জাতক জাতিকা কি হবে, ধনী হবে, প্রিয় দর্শন হবে, ভোগী হবে, গর্বিত হবে, পুত্রকন্যা যুক্ত হবে এবং সর্বজনপ্রিয় হবে। যদি জন্মকালে রবি চন্দ্র কর্তৃক দৃষ্ট হয়ে থাকে, জন্মকালে রবির প্রতি যদি বৃহস্পতি দৃষ্টি দান করে থাকে, তাহলে সেই জাতক জাতিকা সুমন্ত্রী হয়ে থাকে। আর কি হয়, তারা ব্রতনিষ্ঠ হয়, ধনী হয়, সংযমী হয়, সুপুত্র হয় এবং সুপুত্র কন্যা যুক্ত হয়ে থাকে। আর কি হয়, তারা রাজপূজ্য হয়ে থাকে, মানে সে খুবই সম্মানী ব্যক্তি হয়ে থাকেন। জন্মকালে রবি যদি শনি গ্রহ দ্বারা দৃষ্ট হয়, যেসব জাতক জাতিকার আছে
তারা নির্ধন হয় কিন্তু তারা তেজস্বী হয়, তারা স্ত্রী পুত্র যুক্ত হয়ে থাকে, তাদের বৈভব নষ্ট হয়। সেই জন্য যেহেতু তার বৈভব নষ্ট হয়, সেই কারণে তাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়। একটা অসম্মানীয় ব্যাপার ঘটে থাকে। জন্মকালে চন্দ্র গ্রহ যদি রবি দ্বারা দৃষ্ট হয়, তাহলে কি হবে? চন্দ্র গ্রহ রবি দ্বারা দৃষ্ট হলে জাতক সুমন্ত্রী হয়, পুত্রযুক্ত হয়, জনপ্রিয় হয়, হর্ষযুক্ত হয় এবং দেখা যায় তারা দেবদ্বিজে ভক্তিপরায়ণ হয়ে থাকে। জন্মকালীন যদি চন্দ্র গ্রহ মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে থাকে, চন্দ্রগ্রহের প্রতি মঙ্গল দৃষ্টি দান করে থাকে, তাহলে সেই জাতক সর্বগুণ বিশিষ্ট হয়ে থাকে, বহু গোধনের অধিকারী হয়ে থাকে। তখন তো গরুই, যখন এই জ্যোতিষশাস্ত্র রচনা করা হয়েছিল তখন গরুই প্রধান ধনের আকর ছিল। সেই কারণে বলেছে বহু গোধনের অধিকারী হয়ে থাকে এবং দেখা যায় সে সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে থাকে। তার মানে দেখা যাচ্ছে যদি চন্দ্রগ্রহের প্রতি মঙ্গল দৃষ্টি দান করে থাকে, যে জাতকের থাকবে বর্তমানকালে তারা ধনী হয়ে থাকবে। চন্দ্রগ্রহ যদি বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে দেখা যায় কি সেই জাতক শত্রু হন্তা কারক হয়ে থাকে। সে তার কাছে শত্রু কিছুই করতে পারে না। সেই জাতক মহাসৌভাগ্যশালী হয়ে থাকে, পাপহীন হয়, গুণবান হয়, বিপুল ধনশালী হয়ে থাকে যদি চন্দ্রগ্রহ বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে থাকে। বিপুল ধনশালী হয়, আর কি হয়? সে লোক পূজ্য হয়ে থাকে, লোকে তাকে মান্য করে, লোক পূজ্য হয়ে থাকে। যদি জন্মকালে চন্দ্রগ্রহ শুক্র গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, চন্দ্রের প্রতি যদি শুক্র গ্রহ দৃষ্টিপাত করে থাকে, তাহলে সেই জাতক জাতিকা শীতার্থ হয়ে থাকে, তারা সামবর্ণ হয়ে থাকে, তারা প্রেমিক হয়, ভালো প্রেমিক হতে পারে, গুণবান হয়, গুণবতী হয়, বিক্ষিপ্ত বুদ্ধিযুক্ত হয়, স্থির বুদ্ধি না বিক্ষিপ্ত বুদ্ধিযুক্ত হয় এবং তারা শ্লেষা প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকে। যদি চন্দ্রর প্রতি চন্দ্রগ্রহ শুক্র গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে। এখন আমরা দেখব চন্দ্রগ্রহ যদি শনি গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে কি হয়? জন্মকালে চন্দ্রগ্রহের প্রতি শনি যদি দৃষ্টি দান করে থাকে, তাহলে জাতক কি করে? সেই জাতক জাতিকা সঠের সহিত সাঠ্য, আর সমের সহিত সাম্য, আর শান্ত ব্যক্তির সহিত শান্ত ব্যবহার করে থাকেন। মানে যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করে থাকে যদি জন্মকালে চন্দ্রের প্রতি শনির দৃষ্টি দান করে থাকে। যে সমস্ত জাতকের আছে বা জাতিকার আছে তারা এগুলো করে থাকে। জন্মকালে রবি যদি বৃহস্পতির উপর দৃষ্টি দান করে, রবি গ্রহ বৃহস্পতির উপর দৃষ্টি দান করে থাকলে যে সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে এটা হয়, সেই সমস্ত জাতক জাতিকা উগ্র হয় এবং তারা অলস হয়ে থাকে। বৃহস্পতি জন্মকালে যদি চন্দ্র গ্রহের উপর বৃহস্পতি দৃষ্টি দান করে থাকে, তাহলে কি হয়? চন্দ্রের প্রতি বৃহস্পতি দৃষ্টি দান করলে জাতক রাজপূজ্য হয়ে থাকে, বুদ্ধিমান হয় এবং সৎকর্ম যুক্ত হয়ে থাকে যদি জন্মকালে চন্দ্রের প্রতি বৃহস্পতি দৃষ্টি দান করে থাকে। জন্মকালে মঙ্গল যদি বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে কি হয়? জাতক ধনশালী হয় কিন্তু উগ্র মূর্তিযুক্ত হয়ে থাকে, সবসময় ফিউরিয়াস হয়ে থাকে, উগ্র মূর্তিযুক্ত হয়ে থাকে, কিন্তু সে সুখী হয়, দানশীল হয় এবং রাজপূজ্য হয়ে থাকে। জন্মকালে যদি শনি বৃহস্পতির উপর দৃষ্টি দান করে থাকে, বৃহস্পতি গ্রহ শনি দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে দেখা যায় যে সমস্ত জাতক জাতিকার এটা থাকে, সেই সমস্ত জাতক জাতিকার নানাবিধ উপায়ে অর্থ উপার্জন করে থাকে এবং দেখা যায় সে
বর্তমান পূর্বে যেটা দেখা যেত, যেটা শাস্ত্রে লেখা আছে, তারা গর্ত, উট এবং হাতির অধিপতি হয়ে থাকে। এখন তার সেগুলো নেই, তাই এখন তাদের ক্ষেত্রে ধরা যায় তারা যানবাহনের অধিপতি হয়ে থাকবে। যদি বুধ জন্মকালে বুধ গ্রহ বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়, তাহলে কি দেখা যাবে? জাতক মন্ত্রানুরাগী হবে এবং অতিথি সেবা পরায়ণ হয়ে থাকবে। মন্ত্রানুরাগী মানে মন্ত্রের প্রতি, বিশেষ বিশেষ মন্ত্রের প্রতি তার দৃষ্টি থাকবে এবং সে সেটাকে ভালোবাসবে, মন্ত্র জপ করতে ভালোবাসবে। মন্ত্রানুরাগী এই জন্য তাকে বলেছে, এবং সে অতিথি সেবা পরায়ণ হয়ে থাকে। জন্মকালে যদি শুক্র গ্রহ বুধ গ্রহের প্রতি দৃষ্টি দান করে, তাহলে যে সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে থাকবে তারা বিদ্বান হবে, তারা যশস্বী হবে, তারা গুণবান বা গুণবতী হবে, তারা ধনবান বা ধনবতী হবে এবং তারা পুত্রযুক্ত হয়ে থাকবে যদি জন্মকালে শুক্র গ্রহ বুধ গ্রহের প্রতি দৃষ্টি দান করে থাকে। যদি জন্মকালে রবি গ্রহ মঙ্গল গ্রহের প্রতি দৃষ্টিপাত করে থাকে, তাহলে দেখা যায় কি সেই জাতক বা জাতিকা গ্রাম অথবা নগরের অধিপতি হয়ে থাকে, মানে তারা এমএলএ বা মন্ত্রী হয়ে থাকে। এবং এইরূপ জাতক কি করে? উত্তম যানবাহনযুক্ত হয়ে থাকে এবং সর্বপ্রকারে সে সুখ ভোগ করে থাকে। যে জাতকের দেখা যাবে, জাতক জাতিকার দেখা যাবে রবি গ্রহ মঙ্গলের প্রতি দৃষ্টিপাত করেছে। এখন জন্মকালে যে জাতকে দেখা যাবে বৃহস্পতি মঙ্গল গ্রহের উপর দৃষ্টিপাত করছে, সেখানে কি দেখা যাবে? সেই জাতক বা জাতিকা নিষ্পাপ হবে এবং সে রাজতুল্য হয়ে থাকে, মানে সে ধনে পরিপূর্ণ হয়ে থাকে। আর যদি দেখা যায় সে রাজতুল্য হচ্ছে না, তাহলে দেখা যায় কি সে প্রচুর যশস্বী হবে, তার সুনাম সুখ্যাতি হবে। এটা কিন্তু ঘটবে, সুখ্যাতি তার হবেই। রাজতুল্য না হলেও তার সুখ্যাতি সুনাম ঘটবেই। মঙ্গল শুক্র, যদি শুক্র গ্রহ মঙ্গল গ্রহের প্রতি দৃষ্টিপাত করে, সেই জাতক জাতিকা সৎ কর্মযুক্ত হবে, তারা মানী হবে, মিত্রভাবাপন্ন হবে। আর কি হবে? তারা সম্ভোগ সুখকারী হয়ে থাকে, ভোগকারী হয়, সম্ভোগ সুখ ভোগকারী হয়ে থাকে। জন্মকালে শনি গ্রহ রবি গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকলে সেই জাতক নিশ্চিতভাবেই ধনহীন হয়ে থাকে, এটা কোনো অনথা হয় না। জন্মকালে যদি চন্দ্র যদি শনি গ্রহের প্রতি দৃষ্টিপাত করে থাকে, সেই জাতক বা জাতিকা শারীরিক এবং মানসিক কষ্ট লাভ করে থাকে। জন্মকালে যদি শনি গ্রহ বৃহস্পতি গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে সেই জাতক জাতিকা বিত্তশালী হবে, বিবিধ রত্নযুক্ত হবে। জাতক হলে নারী বিলাসী হবে, জাতিকা হলে পুরুষ বিলাসী হবে, কিন্তু তারা সর্বগুণান্বিত হবে। জন্মকালে শুক্র গ্রহ শনি গ্রহের প্রতি দৃষ্টিপাত করলে কি হবে? যে সমস্ত জাতক জাতিকা জন্মছকে এটা দেখা যাবে, তা সেই সমস্ত জাতক জাতিকা বিত্তশালী হবে, শত্রুহীন হবে, দানী হবে, বিখ্যাত হবে, তারা সুখী হবে, কিন্তু বিক্রমশালী হয়ে থাকে। জন্মকালে বৃহস্পতি শুক্র গ্রহের প্রতি দৃষ্টিপাত করলে, জন্মকালে যদি বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হয়ে থাকে, তাহলে সেই জাতক জাতিকা মেধা সম্পন্ন হয়ে থাকে, সে মন্ত্রণা কুশল হয়, দেবদ্বিজে ভক্তি পরায়ণ হয়, সে রাজপূজ্য হয়, সে মন্ত্রী হতে পারে, রাজমন্ত্রী হতে পারে, এরকম সম্ভাবনা আছে। আবার এরকম কিছু ছক আসবে, দেখা যাবে যে জন্মকালে সকল গ্রহই লগ্ন স্থানের উপর দৃষ্টি দিচ্ছে। যদি এরকম হয়,
সেই ছক দেখেই বোঝা যাবে সেই জাতক জাতিকা সৎ কুলোদ্ভবা হবে, সৎ কুলে তার জন্ম হবে, সে সৎ গুণসম্পন্ন হবে, সদ্গুণ সংযুক্ত হবে, পরম রমণীয়া সে স্ত্রী রত্ন লাভ করবে বা পুরুষ সে লাভ করবে। এরূপ জাতক সাধারণত দেখা যায় যে বর্তমানে রাজধানী সরকার আছে, সরকারি উচ্চপদস্থ প্রশাসকের দ্বারা সে প্রিয় হয়ে থাকে, আর তার যখন মৃত্যু হয় তখন সে পরম পবিত্র স্থানে সে মৃত্যু লাভ করে থাকে। এই হলো আমাদের দৃষ্টিকথন ফল। যারা চ্যানেলটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।